লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। চেয়ারে উল্টো পাশ হয়ে বসে আছে এশিয়ার সব থেকে কুখ্যাত মাফিয়া জিয়ন জংকুক। কুখ্যাতের সাথে সাথে হৃদয়হীন বলা চলে। মানুষের জন্য মায়া নামক 0.0%ও তার ভিতরে নেই। হার্টলেস হওয়ার কারণে মাফিয়ার জগতে নিজের বাবা হারিয়ে যাওয়ার জায়গা মাত্র কয়েক বছরের ভিতর ফিরে পেয়ে জিয়ন থেকে থেকে ভয়ঙ্কর মাফিয়া হয়ে উঠেছে। তার কোনো দুর্বলতা নেই, কোনো মানুষ তাকে দুর্বল করতে পারেনি। বিষয়টা তেমন না। জঙ্কুক এসব থেকে নিজেকে গুটিয়ে রেখেছে, তার অবশ্য কারণ আছে। কাহিনীতে ব্যাক করা যাক। তার ম্যানেজার ইয়ঞ্জুন কেবিনে প্রবেশ করে জানায়, স্যার, সায়েন্টিস্ট যে হোক জানিয়েছে আর মাত্র 7 দিনের ভিতর আপনার বলা কথা মতো রোবট নিয়ে আপনার বাংলো বাড়িতে হাজির হবে। সে বলেছে আপনাকে চেক দেওয়ার জন্য বসানে, যাতে 15ই মার্চ গিয়ে পৌঁছান। আর হ্যাঁ, আপনার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে শহরের 10,000 এতিম আর অনাহার মানুষকে খাবার দিতে বলেছিলেন, সেটা করিয়েছি। আর কি কিছু করতে হবে? তখনই জঙ্কুক ইয়ঞ্জনের দিকে ফিরে আরও একটা টেবিল হাসি দিয়ে বলে, শুধুমাত্র আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল বলে এতটুকু করেছি। না হয় এই জঙ্কুক রাস্তার অনাহারি কুকুরকে 5 টাকার বিস্কুটও দিবে না। ইয়ঞ্জন, সেটা আমার থেকে বেশি কে জানে? বেহরামি। কুকুরকে না দেন, মানুষকে তো দিবেন স্যার, যদি দেখেন তারা ক্ষুধার্ত। যেখানে আমার কুকুরের জন্য মায়া হয় না, সেখানে মানুষের জন্য হবে? কোনো দিনও না। আমি পৃথিবীতে 2টা জিনিসকে সব থেকে বেশি ঘৃণা করি, এক মানুষ, 2 মেয়ে মানুষ। তাই বলে স্যার রোবটের সাথে জীবন কাটাবেন? এত টাকা, যশ, ক্ষমতা দিয়ে লাভ কি যদি জীবন সঙ্গে রোবট হয়? কারণটা হলো দুর্বলতা ইয়ঞ্জন। কারণ রোবটরা অভিনয় করতে জানে না। একটা রোবটকে নষ্ট করে ফেললে আমি সেম রোবট আবার বানিয়ে ফেলবো। কিন্তু যদি আমি কারো প্রতি দুর্বল হই, তার জন্য মাফিয়া আমার দুর্বলতা নিয়ে খেলে? না না, এটা তো আমি হতে দিতে পারি না। কে বলতে পারে যার প্রতি আমি দুর্বল হব সে আমার শত্রুপক্ষের লোক না? আর ধর দুর্বল হব না, কিন্তু সে আমার ক্ষতি করবে না, কি গ্যারান্টি? তুই জানিস আমার বাবা মাফিয়া জগতে এত ক্ষমতা ছিল যা কল্পনার বাহিরে। জন যে নাম শুনলে সবাই থর থর করে কাঁপত। এত চেষ্টা করেছিলাম বাবার ক্ষমতা একটু কমানোর জন্য, কিন্তু আমার বাবার ক্ষমতা আর দাপট আরো বেশি ছড়িয়ে যেতে লাগলো। আমাকে বাবা বরাবরই গোপনে রেখেছিল। কেউ জানতো না জন যে এই ঘরে কোনো ছেলে আছে, শুধু জানতো তার একজন স্ত্রী আছে। বাবা আমাকে ট্রেনিং করতে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল। দিনে একটা বার কথা হতো বাবার সাথে, মাসে একবার দেখা। মায়ের সাথে আমার তেমন কথা হতো না। মাঝে মধ্যে মা বেশি জোরাজোরি করলে বাবা বডিগার্ডদের সাথে আমার সঙ্গে দেখা করতে পাঠাতো। আমার তখন এই মাফিয়া জগৎটাকে প্রচুর ঘৃণা হতে লাগলো। ভেবে নিয়েছিলাম বাবার পর আমি এই জগতে কোনোদিন পা রাখবো না, কিন্তু হলো অন্য কিছু। বাবাকে দুর্বল করার জন্য আমার মাকে মেরে ফেলা হয়। এতে অবশ্য আমার বাবার কোনো কিছু যায় আসেনি। বাবা বিয়েটা করেছিল জাস্ট নিড পূরণ করার জন্য আর নিজের সন্তান জন্ম দেওয়ার জন্য। যখন দেখলো আমার মায়ের প্রতি বাবার কোনো দুর্বলতা নেই, তখন তারা প্ল্যান, বাবার দুর্বলতা তৈরি করার জন্য তারা বাবার কাছে একটা মেয়ে পাঠায়। বাবা নিড পূরণ করার দরকার। চিন্তা করলো কেনই নয়, কেন বা একা থাকবে। ব্যাস, তারপর আর কি, বাবা দুর্বল হলো, বাবাকে মেরে ফেলা হলো, আমি হয়ে গেলাম একা। আমি তখন পৃথিবীর আসল রূপ দেখেছি অঞ্চল। কেউ ছিল না। মানুষের এত রূপ দেখে মানুষের উপর থেকে আমার রুহ উঠে গেছে, আর মেয়ে মানুষ থেকেও। এই জন্যই আপনি কোনো মেয়ে মানুষের ধারের কাছে ঘেঁষতে চান না? আর দরকারও নেই আমার কোনো মেয়ে মানুষ, আমার কোনো বাচ্চা দরকার নেই অঞ্জন। আমি চাই না আমার মতো কেউ একজন পৃথিবীতে জন্ম নিয়ে আমার জীবনটা কাটাক। আর কি, এই হলো কাহিনী। আমি জানি তোর জানের ভয়ে আমার সঙ্গে আসিস। না হয় তুই যে খুব একটা আমাকে পছন্দ করিস না, আমি ভালো করে জানি। মুখে বলে দেয় নিরঞ্জন। বিশ্বাস করেছেন আমার মৃত নানির কসম, আমি আপনাকে মনে মনে কিছু বলি না। থাক,
মরা মানুষকে আর কত মারবি? আমি একবারও বলিনি তুই মনে মনে কিছু বলিস। তার মানে কি বলিস? এখন এখান থেকে বের হ। নিরঞ্জন চুপচাপ বের হয়ে যায় কেবিন থেকে। আমার মুখ কিভাবে কথা বলে, এই হিটলার কিভাবে যে বুঝে যায়, মনে মনে গালি দিই। প্রিয়া, জগতে তুমি শুধু আমাকে বুঝলে না, এত বলে বোঝাতে পারিনি কতটা ভালোবাসি। আর স্যারকে না বলে বুঝে গেল, মনে মনে গালি দিই। কথাটা বলে পিছনে ফিরে দেখে জঙ্কক চোখ গরম করে তাকিয়ে আছে। সরি স্যার, আপনি বলুন। আপনি কিছু শুনেননি? স্টুপিড বলে জঙ্কক ইয়ঞ্জনের সামনে থেকে চলে যায়। আদার সাইড নিজের ল্যাবে বসে রোবট চেক করছে যে হোক, আর কিছু ফাংশন অ্যাড করা বাকি। তারপর এই রোবট জীবন্ত মানুষের থেকে কোনো অংশে কম মনে হবে না। তখনই পিছন থেকে তাইহাং বলে, স্যার, আমি রোবটটাতে কিছু নতুন ফিচার অ্যাড করে দিয়েছি। যতটুকু কাজ আমাকে দিয়েছেন, আমার আপাতত কোনো কাজ নেই। আর আমার মাম্মা প্রায় অনেক দিন যাবত অসুস্থ, তাই আমি যদি কয়েকদিন ছুটি নিই কোনো সমস্যা হবে? আমি রোবট ডেলিভারির দিন চলে আসবো। ওকে। ইন্ট্রো। কিম তাইহিং জিহোপের অ্যাসিস্ট্যান্ট, প্লাস সে নিজেও একজন সায়েন্টিস্ট। তাইহিং চলে যাবে তখনই জিহো পেছন থেকে ডেকে বলে, তে? জি স্যার। না কিছু না, সাবধানে যাও। আমি জানি না কেনতে তোমাকে বলতে গিয়েও বলা হয়ে উঠছে না। কবে যে বলতে পারবো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাইহিং তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কিছু টেস্ট দিয়ে বলে এগুলো করে কালকে দেখাতে। তে তার মাকে নিয়ে টেস্টগুলো করে বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ না হয়ে আগে কিচেনের রুমে চলে যায়। তে মা মিসেস যিশু পিছন পিছন আসে। সমস্যা কি, এখানে এসেছে কেন? কি করব? রুমে গিয়ে রেস্ট নিবে। আর তুই? আমার চিন্তা করলে নিজের যত্ন নিতে, খাবার ঠিক মতো খেতে। আমি এতটা বেশি থাকি, নিজের যত্নটুকু নিতে পারি না, সেখানে তোমার যত্ন কিভাবে নিব? এতটুকু বোঝো না তুমি? আর আমি যদি দিনরাত এক করে রোবটের কাজটা সম্পূর্ণ না করতাম কি হতো বলো তো? ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তো দূর, নিজের ল্যাবে পড়ে থাকতে হতো। আমি মা হিসেবে অনেক খারাপ, তাই না তে? তে যিশুর দিকে তাকিয়ে মায়া হয়। তার মা খারাপ? তে হয়তো কোনোদিন বোঝাতে পারবে না তার মা তার চোখে ফেরেশতার থেকেও বড়। ছোটবেলায় তার বাবা তাকে আর তার ভাইকে রেখে চলে গেছে অন্য মেয়ের হাত ধরে। যিশুকে কত বলতো ছেলের মেয়ের আশাবাদে দিয়ে বিয়ে করে নিতে, কিন্তু যিশু তার ছেলের মেয়ের দিকে তাকিয়ে জীবন যৌবন সব নষ্ট করে ফেলেছে। আর আজ বুড়ো বয়সে সে তার ছেলে মেয়েকে কাছে পাচ্ছে না। তে যিশুকে জড়িয়ে ধরে বলে, তুমি খারাপ না মাম্মা, আমরাও নিজেদের ক্যারিয়ার নিয়ে স্বার্থপর হয়ে গেছি, তাই তোমাকে সময় দিতে পারছি না। আচ্ছা, মন খারাপ করতে হবে না, আমি এবার থেকে নিজের যত্ন নিব। তে যিশুকে খাবার খাইয়ে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় নিজের শরীর ছেড়ে দেয়। এতটা ক্লান্ত সে, কিন্তু চোখে ঘুম নেই। কিছু একটা চিন্তা করে তে ফোনটা হাতে নেয়। একটা নাম্বারের দিকে এক দৃষ্টিতে কিছু সময় চেয়ে থাকে। চিন্তা করে কল কি দিবে নাকি দিবে না, তারপর কল দিয়েও দেয়। অপর পাশ থেকে বিরক্ত মাখা কণ্ঠে কেউ একজন হ্যালো বলে। কেমন আছিস? তে কেমন আছিস বিরতিতে লোকটি ব্যঙ্গ করে বলে, ভালো থাকতে দিলি কই? আমি তোর খারাপ থাকার কারণ? তোর মা আমার খারাপ থাকার কারণ। মা কি আমার একার, তোর না? আমার হলে এমন করতে পারতো না তোর মা। আমি অনেক অসুস্থ। মারা গেলে খবর দিস, আমি জায়গার ভাগ নিতে আসবো। বুড়ি বেঁচে থাকলে জীবনেও দিবে না এই জায়গা। বুড়িকে কতবার বললাম বাড়িটা বিক্রি করে দিতে, ভালো অ্যামাউন্ট টাকা আসবে, এগুলো দিয়ে ব্যবসা করব, কিন্তু না। আর কিছু বলে না, কল কেটে দেয়। তে ভাবতেও কষ্ট লাগে এই লোকটা তের আপন ভাই। ভাই শুধু নামে, দায়িত্ব কর্তব্য কোনো দিক দিয়ে সে থাকে না। তাদের ভালো একটা সংসার ছিল, সে তার ভাই আর তাদের মা। কাই পড়াশোনার এলএলবি পড়ার মাঝখানে জেনি নামের একটা মেয়ের সাথে রিলেশনে জড়ায়। এরপর পড়াশোনা তার দ্বারা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বছর না করতেই কাউকে না জানিয়ে কোর্টে বিয়ে করে নেয়। জেনিকে নিয়ে কিম বাড়িতে ওঠে। মিসেস যিশু তাতেও ছেলেকে কিছু বলেনি। তার মতে যদি তার ছেলে এই মেয়েকে নিয়ে খুশি থাকে তাহলে তার কেন অমত থাকবে। কয়েক মাস ভালো চললেও এরপর জেনি আর ভালো চলে না। জেনি কাইয়ের মনে
বোন আর মায়ের প্রতি বিষ তৈরি করা শুরু করে। যবে থেকে মিসেস যিশু এই বাড়ি বিক্রি করে তার অন্য কোথাও শিফট হওয়ার অফার রাখে কাই, কিন্তু মিসেস যিশু বারণ করে দেয়। প্রায় অনেক ঝামেলা করে নিজের ভাগে কিছু অংশ নিজেকে নিয়ে আলাদা হয়ে থাকে। সে থেকে মা বোনের সাথে সম্পর্ক নেই বললেই চলে। তে কল কেটে দরজার দিকে তাকায়, দেখে তের মা যিশুর সামনে জলজল চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। মাম্মা, খাবার খাবি আয়, খাবার খাবি আয়, আমুক খাইয়ে দি, না খেয়ে শুতে নেই। তে মিসেস যিশুর সাথে নিচে ডাইনিং এরিয়ায় যায়। খাবারে বেড়ে মিসেস যিশু তেকে খাইয়ে দিতে দিতে বলে, আমি আগে মনে করতাম কি জানিস তে, কি আমি মরে গেলে ভালো হবে, হয়তো তোরা বেঁচে যাবি, মাকে সময় দিতে হবে না। আমি মনে হয় বোঝা। কি বলছো এসব? কিন্তু এখন আমি আল্লাহর কাছে চাই আমি যাতে বেঁচে থাকি, অন্তত তোকে কোনো একটা ছেলের হাতে তুলে দিয়ে তারপর শান্তিতে মরতে পারবো। আমি ছাড়া যে আমার মেয়েটার কেউ নেই। তুমি যখন ছাড়া কেউ নেই তাহলে কেন মরার কথা বলো? আর বলবো না। তে কপালে একটা চুমু দেয়, তারপর বাকি খাবার খাইয়ে দিতে থাকে। তে নিজের রুমে যাওয়ার সময় ও মিসেস যিশু কেমন করে তাকিয়েছিল। তে নিজের মায়ের এমন চাহনি দেখে মনে কেমন অশান্তি অনুভব করে। তাই তে ঠিক করে তার মায়ের সঙ্গে ঘুমাবে। টাইম স্কিপ। মাঝরাতে মিসেস যিশু ছটফট করতে থাকে আর বলতে থাকে সে স্বার্থপর না। যিশু এমন করার কারণে তের ঘুম ভেঙে যায়। আম্মু, কি হয়েছে? এমন করছো কেন? কি হয়েছে? আমি স্বার্থপর না। আম্মু, শান্ত হও। কি হয়েছে বলো? যিশু আর কিছু বলতে পারে না। তে তাড়াতাড়ি করে বাড়ির দারোয়ানকে কল করে বাসার ভিতরে আসতে। দারোয়ান সহ মিসেস যিশুকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায়। যিশুকে ডাক্তার আইসিইউতে ঢোকানোর পর তে প্রচুর ভয় হতে থাকে। সে একা কি করবে কিছু বুঝতে পারছে না। তে তাড়াতাড়ি ফোন বের করে কাইকে কল করে, কিন্তু কাই কল রিসিভ করে না। তে বসে বসে কান্না করতে থাকে। এই মুহূর্তে শুধু বাড়ির দারোয়ান ছিল তেকে সান্ত্বনা দেওয়ার জন্য। তে মনে হতে থাকে সত্যি রক্তের সম্পর্ক থেকে মায়ার সম্পর্ক অনেক বেশি দামি। আজ রক্ত কাজে লাগলো না, কিন্তু এই দারোয়ানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, অথচ সেই কাজে আছে। ডাক্তার আইসিইউ থেকে বের হওয়ার পর তে জিজ্ঞেস করে, আমার আম্মু কেমন আছে? অবস্থা তেমন ভালো না, আমি আপাতত যা পেরেছি করেছি। ওনার হার্টের অপারেশন করাতে হবে, ওনার সেন্স নেই। আমরা এখন অপারেশন করে কোনো রিস্ক নিতে পারবো না। আমার মনে হয় দেশের বাহিরে নিয়ে যাওয়া উচিত। কিন্তু আমি একা কিভাবে কি করব আর খরচ কেমন পড়বে? সেটা নিয়ে আপনার তেমন চিন্তা করতে হবে না, আমাদের মেডিকেল টিম থেকে আপনাকে সাহায্য করা হবে। খরচ অনেক বেশি পড়বে, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে নিয়ে যেতে পারেন। আর যদি এখানে করাতে চান 50% কম চান্স নিয়ে আমরা অপারেশনটা করতে হবে। এবার আপনার ইচ্ছে। তে বেঞ্চে বসে পড়ে। সে কি করবে? একা কয় দিক সামলাবে এতগুলো টাকা? তে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে। সকাল হলে হসপিটাল থেকে বের হয়ে জেহোপের ল্যাবের দিকে রওনা হয়। ল্যাবে গিয়ে দেখে জেহোপ মাথায় হাত দিয়ে বসে আছে। কি হয়েছে জেহোপ স্যার? আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? জেহোপ রোবটটার দিকে পয়েন্ট করে দেখায়। তে সেদিকে তাকিয়ে দেখে রোবটটা ভেঙে গেছে। এটা কি করে হলো? আমার হাত লেগে আমি খেয়াল করিনি, কিন্তু ভাগ্য দেখো ভেঙে গেছে। এবার আমরা তো কোনো টাকা পাবো না, আর টাকা না পেলে আমি কিভাবে অপারেশন করাবো আমার মায়ের? এবার কি হবে জানি না, কিন্তু জঙ্কক স্যার আমাকে জ্যান্ত মেরে ফেলবে। টাকা দেওয়া তো দূরের কথা, কি করব বুঝতে পারছি না। সময় চাই না। সে কি মানবে? দেখো চেষ্টা করি। জেহোপ সাহস নিয়ে জঙ্ককে কল করে। হ্যালো, আসলে স্যার একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। বলো। আসলে স্যার কিছু সমস্যার জন্য রোবটটা যদি কিছুদিন পর সাপ্লাই দিই আপনার কোনো সমস্যা হবে না? কথাটা শুনে তেজু খুশি হয়ে যায়। ওকে, সবটা শোনো আগে। কি? আমার সমস্যা হবে না, কিন্তু তোর অনেক কিছু হবে। মনে কর আমার বন্দুকের গুলি 6টা থেকে একটাও অন্য দিকে যাবে না, সবগুলো তোর কপালে বুকে যাবে। তাও কখন জানিস? কখন?
যদি সময় থেকে 1 ঘন্টা না 1 মিনিট যদি অধিক হয়, আমি ঠিক 6টায় আমার জন মেনশনে যাব। তার আগে যাতে রোবটটা সেখানে থাকে, আর তুই তারপর কল করবি না। এবার কি হবে? আমরা কেউ বাঁচতে পারবো না। কোনো কি উপায় নেই যে হোক? না, কোনো উপায় নেই। এটা ঠিক করতে 1 মাস সময় লাগবে। আমি মনে হয় আর আমার মাকে বাঁচাতে পারবো না। একটা উপায় আছে তে, যদি তুমি পারো। তোমার মায়ের চিকিৎসা আর আমাদের জীবন বেঁচে যাবে, দুটা হবে। সেটা কিভাবে? যদি তুমি রোবট সেজে সেখানে থাকো, যতদিন না আমি এই রোবটটা ঠিক করি। স্টোরিটা এখানে শেষ করলাম না। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর স্টোরিটি শোনার জন্য অনেক